জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ সহ আরও 25টি বিল পাস সংসদে, রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। বিএনপির নারী সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বিএনপি, অভিযোগ জামাতের। তেলের ভোগান্তি চলছেই, পাম্প স্টেশনে দীর্ঘ লাইন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তেল কিনলে বিপদে পড়বে সরকার, অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকদের অভিমত। শেষ হল চাঁদকে কেন্দ্র করে 10 দিনের ঐতিহাসিক মিশন, 4 নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরেছে চন্দ্রযান আর্টেমিস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। একই সঙ্গে পাশ হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলও। এছাড়া অন্তর্বর্তী সরকারের করা সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, গ্রামীণ ব্যাংক সংশোধনী, বাংলাদেশ ব্যাংক এমেন্ডমেন্ট বিল সহ শুক্রবার সংসদে 25টি বিল পাশ হয়েছে। এদিকে সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সংসদ অধিবেশন 15 এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। শেখ হাসিনা বিরোধী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে অসংখ্য মানুষ, আহত হয়েছে অনেকে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এসব ব্যক্তি ও তাদের পরিবারকে সরকারিভাবে সহায়তা ও সুরক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে সংসদ ও সংসদের বাইরে। অবশেষে এ বিষয়ে আইনি সুরক্ষা দিয়ে সংসদে পাশ হলো একটি বিল। সংসদে উপস্থাপন করা হয় জুলাই শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। সরকারি বিরোধী দল সবার সম্মতিতে পাশ হয় এই বিল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দেয়া 133টি অধ্যাদেশ, 2025-26 সালের বাজেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অনুমোদন দেয়া। শুক্রবার জুম্মার পর বসা সংসদ অধিবেশনের শুরুতেই বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী এনে অন্তর্বর্তী সরকারের দেয়া অধ্যাদেশের অনুমোদন দেয় সংসদ। এরপর একে একে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, সাইবার সুরক্ষা আইন, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল এবং গ্রামীণ ব্যাংক সংশোধনী আইন সংসদে পাশ হয়। সরকারের মালিকানার অংশ কমে ইউনিট সরকার গ্রামীণ ব্যাংক আইনে যে সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল তা অনুমোদন দেয় সংসদ। ফলে গ্রামীণ ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়া আইনি ভিত্তি পেল। বলবৎকরণ দফা। এরপর 2025-26 অর্থ বিল এবং 2025-26 অর্থ বছরের বিলও পাশ হয় সংসদে। পাশ হওয়ার পর সংসদের বিরোধী দলীয় নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন সংসদে উপস্থাপিত বিল সম্পর্কিত কাগজপত্র সময় মতো না পাওয়ার। এছাড়া পাশ হওয়ার পর জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়েও আপত্তি তোলে বিরোধী দল। 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা, সমস্যা বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। সংসদে বিধি মোতাবেক না হওয়ায় অভিযোগগুলো বা বিলের উপর সংশোধনী নিয়ে আলোচনার সুযোগ আগেই হারিয়েছিল বিরোধী দল। জুলাইয়ের ইতিহাস, ভুক্তভোগীদের ইতিহাস এবং আমাদের শহীদদের ইতিহাস সংসদে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা যাচাই বাছাই করতে পারি নাই। সুতরাং আমরা যাচাই বাছাই না করে এই ব্যাপারে আমরা মত দিতে পারছি না। আমাদের প্রস্তাব যেভাবে আমাদের দেশে উত্থাপিত করা হয়েছিল সেভাবে পাশ করা হোক। পরবর্তী জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবার সাথে আলোচনা করে সংশোধনীটা আনা হোক, এটাই আমার প্রস্তাব। তবে আরো কয়েকটি বিলে বিরোধী দল সংশোধনী আনলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। মাগরিবের বিরতির পর সংসদে যোগ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই বাকি বিলগুলো নিয়ে আলোচনার দাবিতে ওয়াকআউট করে বিরোধী দলের নেতা। কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুট দিয়ে চলবো। আমরা চলেছি, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? বিশেষ বিলেরই তো এটা সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে এখনো পর্যন্ত 91টি বিল আকারে পাশ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অধিবেশন শেষে সাংবাদিকদের একথা জানান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অন্যদিকে ফ্যাসিজম কায়েম করে এমন বিল সংসদে আনা হয়নি অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারি দলের ওপর শুরু থেকে তারা যে আস্থা রেখেছিলেন বিএনপি তার সম্মান রাখেনি। পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বললাম যে 133টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটির ফাংশন হলো আবার তারা এইটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে 133-এর 133 অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এই ইম্পর্টেন্সের দিক থেকে হিসেব করে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবো না। আপনারা ধরেন একজন বিরোধী দল থেকে বললেন এইটা করি না, আমরা বললাম করলাম। এই করার পরে 10 মিনিটের মধ্যে একটা বিল বা 20 মিনিটে পাস করলাম, তাতে কি মূলত সমস্যার সমাধান হয়? আমরা সুদরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডিফার করেছি এবং বলেছি আগামী যে সেশন বসবে, বাজেট সেশন, সেই সেশনের মধ্যে আমরা এই বিলগুলো নিয়ে আসবো। অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বিলে পরিণত করা, অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য, সেই বিলের পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলনী ভূমিকা, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিবেচনায় রাখার কথা জানান তিনি। দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানান মনোনয়ন প্রত্যাশীদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার বেলা 11টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় ব্রিফিংয়ে বিএনপির এই নেতা বলেন, মনোনয়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড। আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না, ও পেল বলে এক ধরনের মানে পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। প্রতিটি মনোনয়নের মূল্য ধরা হয়েছে 2000 টাকা। জমা দিতে হবে আগামী 12 এপ্রিলের মধ্যে, আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। ফর্ম বিক্রির উদ্বোধনের পরপরই বিভিন্ন এলাকা থেকে আসা দলের নারী কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান। গত 17 বছরের ত্যাগের মূল্যায়ন করে দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে এমন প্রত্যাশা সবার। আমরা মনে করি যে দল ত্যাগী নেতা নেত্রীদেরকে মনোনয়ন দেবে এবং রাজপথে যারা ছিল, পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে ইনশাল্লাহ নমিনেশন দিবে বলে আমরা আশাবাদী। অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত নারী নেত্রীদেরকে মূল্যায়ন করা হবে। এটাই হচ্ছে আমাদের এই দলের, আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আহ্বান। আমরা বিগত 17 বছর ফ্যাসিস্টের আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। আমি মহিলাদের জন্য আমি কাজ করব। আমি চাই আমাদের চুপ থাকার বয়স মানে টাইম চলে গেছে, এখন কথা বলতে হবে, আমাদের প্রেজেন্সকে দেখাতে হবে যে না আমরা পারি। 111 থেকে শুরু করে বর্তমানে 5 আগস্ট পর্যন্ত আমি আন্দোলন সংগ্রামে ফুল টাইম মাঠে ছিলাম এবং আমি জানি আসলে তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের সাথে কাজ করার সে অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি যে দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি তৃণমূলের সাথে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় বা নির্বাচিত করে সংগঠিত আসনে এমপি হিসেবে, তাহলে আমি অসহায় মহিলাদের নিয়ে কাজ করব, এলাকার
জনগণকে নিয়ে কাজ করব। আমার ছোট ভাই 23 বছর বয়স ছিল, ঘুমের মধ্যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। আমার রাজনীতিক কারণে আমার 4 ভাইকে আহত করেছে। আমি হামলার শিকার হয়েছি। আমাদের যে নারী আসনগুলো সেটাকেও আমরা দেখছি সেইভাবেই তিনি মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখ সারিতে ছিল তাদেরকে প্রথমে বিবেচনা করুক। জাতীয় সংসদের 350 আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। আসন অনুপাতে বিএনপি 36টি, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1টি আসন সংরক্ষিত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনী প্রমাণ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তার। শেরপুর ও বগুড়ার নির্বাচনে ব্যাপক অনিয়মের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাতের বিক্ষোভ মিছিলে একথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। বগুড়া ও শেরপুরের 2টি আসনে পুনর্নির্বাচনের দাবি জানান জামাতের সেক্রেটারি জেনারেল। সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি না, জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন, তাহলে আপনি কি দ্বিচারিতা করছেন না? কমছে না জ্বালানি তেলের ভোগান্তি। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন রোদের খরতাপেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ লাইন। ভোর 5টায় লাইনে দাঁড়িয়ে দুপুর 1টায় তেল পেয়েছেন কেউ কেউ। দুপুর 1টার দিকে রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে এই দীর্ঘ লাইন মহাখালী রেলগেট ছাড়িয়ে যায়। পরিবাগে মেঘনা ফিলিং স্টেশনে গ্রাহকদের লাইন মোতালেব প্লাজা পর্যন্ত চলে যায়। পাম্প স্টেশনের কর্মকর্তারা জানান, প্রয়োজন না থাকলেও সামান্য কিছু তেলের জন্য অনেকেই লাইনে দাঁড়াচ্ছেন। এতে যাদের তেলের প্রয়োজন তাদেরও ভোগান্তি বাড়ছে। এভাবে চলতে থাকলে জ্বালানি তেল সংকট মোকাবেলা অসম্ভব বলে মনে করেন তারা। এদিকে বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে তেল দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এটির শতভাগ বাস্তবায়ন হলে তেলের কৃত্রিম চাহিদা কমবে বলে জানান সংশ্লিষ্টরা। সোয়া 5টা হাতিরপুর মোড়ে সিরিয়াল দিছি আর কি। হাতিরপুর মোড় থেকে মোড় পর্যন্ত সিরিয়ালে এই পর্যন্ত আসলাম 12:30 বাজে। এটা বাথরুমও ধরছে, এখন পর্যন্ত বাথরুম যাইতে পারি নাই, গাড়ি রাইখা এক কথা। তৃতীয় নম্বর কথা, কিছু খামুছে সেই ব্যবস্থাও নাই। একদম ওই পাশ থেকে ঘুরা তারপরে যে শেষ সময় পাইলাম। প্যানিক হয়ে গ্রাহকরা আসলে দিনের পর দিন অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা থেকেই আজকে এই দীর্ঘ লাইন তৈরি হয়েছে। 5 কিলোমিটার পর্যন্ত বাইক আর গাড়ির লাইন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তেল কিনলে বিপদে পড়বে সরকার, এমন মত অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকদের। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলেও উচ্চ মূল্যে কেনা জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিকল্প থাকবে না সরকারের সামনে। এছাড়া তেল কিনতে টাকার যোগান নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। পাশাপাশি তেলের মজুদ সক্ষমতা বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ জরুরি, কিন্তু জ্বালানি মজুদের সক্ষমতা মাত্র 45 দিনের, যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে কমপক্ষে 3 মাসের তেলের মজুদ থাকতে হয়। মজুদ ঘাটতির কারণে মধ্যপ্রাচ্য সংকটের সময় এলোমেলো হয় অভ্যন্তরীণ বিতরণ ব্যবস্থা। প্যানিক বাইংয়ে আক্রান্ত হন দেশের মানুষ। আতঙ্কিত হয়ে বেশি দামে তেল কেনা শুরু করে সরকারও। সব মিলিয়ে হযবরল পরিস্থিতি দেশের জ্বালানি খাতে। সাধারণত আমরা দেখেছি, অতীতেও দেখেছি, সঠিক তথ্য যদি সরকার জনগণকে না দেয় তখনই কিন্তু নানা রকমের গুজব সৃষ্টি হয় এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। সুতরাং ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিক তথ্য জনগণকে সম্পৃক্ত করে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই হচ্ছে, সত্য কথা বলে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই আমি মনে করি ঠিক। আমাদের আগামী 6 মাসের জন্য একটা ভালো জ্বালানি সরবরাহ লাগবে, এটা করতেই হবে সরকারকে। এটা করলে তখন আমরা কিছুটা নিশ্চিত থাকবো। এখন এটা কিভাবে করব সেটার জন্য এই মুহূর্তে আসলে পরিকল্পনা করতে হবে। সবগুলো তেল কিন্তু আমরা এখানে পরিশোধন করতে পারি না। রাশিয়ার তেল আমরা পারি না, অন্য জায়গা থেকে কিন্তু আমরা তেল এনে পরিশোধ করতে পারি না। ওটি আমেরিকান গ্রেডের যে তেল, সেই ক্রুড অয়েলটা আমরা পরিশোধ করতে পারি এখানে। সুতরাং এই পরিশোধনের যে সক্ষমতা সেটা প্রাইভেট সেক্টর করতে পারে, সরকারকে সব দায়িত্ব কেন নিতে হবে? সরকার বরং তাদেরকে যদি একটা ফি দিয়ে এটাকে নিয়ে নেয় এবং যে প্রাইভেটের স্টোরেজ যেটি, সেটাও যদি ইনক্লুড করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা সুন্দর রিজার্ভার তৈরি করতে পারেন।
মধ্যপ্রাচ্য সংকটে স্বস্তি আসলেও জ্বালানি তেলের তিলেস্মাতি সহসাই থামছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তেল কিনতে হঠাৎ করেই বড় অঙ্কের যে ভর্তুকি গুনতে হয়েছে সেটি সামাল দেয়া কঠিন হতে পারে। তাই আপাতত দাম না বাড়ালেও আগামীতে বাড়বে এমন আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্ববাজারে তেল প্রায় 20% কমে গেছে সরবরাহ, তো সেখানে সরবরাহ পাওয়ার জন্য চারিদিকে সব দেশে কিন্তু ছোটাছুটি করছে, তারা চেষ্টা করছে নিজের নিজের সরবরাহ। সেখানে স্বাভাবিকভাবেই মূল্য বেড়ে যাচ্ছে। তো সরকার যদি সরবরাহ সঠিক রাখতে চায়, অনেক উচ্চ মূল্যে সরবরাহ ব্যবস্থা রাখতে হচ্ছে। টাকার সংকটটা একটা বড় হয়ে দেখা দিবে, সেই প্রেক্ষিতে হয়তো তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা ছাড়া সরকারের। আমরা অলরেডি যেগুলো কিনেছি আর যেগুলো ইতিমধ্যে আমাদের এই যে প্যানিক সিচুয়েশনের কারণে অলরেডি অর্ডার করেছি, আবার এমন কিছু করেছি আমরা যে স্পট মার্কেট থেকে, কিন্তু এই যে এলএনজি এবং একই সঙ্গে যে তেল তো পরিশোধিত অপরিশোধিত সবই কিন্তু আমরা ইতিমধ্যে অর্ডার করেছি, যার ফলে এই উচ্চ মূল্য যখন ছিল তখন যে অর্ডারগুলো করা হয়ে গেছে সেগুলো তো দেশে আসবে, সেগুলো তো আমরা ক্যান্সেল করতে পারবো না। তার মানে হলো যে আমাদের আসলে একটা হয়তো দাম সমন্বয়ের দিকে যেতে হবে। দেশের জ্বালানি নিরাপত্তায় এলএনজি, তেল ও কয়লার সরবরাহ নিশ্চিত রাখা জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় অভ্যন্তরীণ উৎসে জ্বালানি অনুসন্ধান এবং সমন্বিত ব্যবস্থাপনা থাকা দরকার বলেও মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সরকারের মোকাবেলা বা প্রতিরোধের চেষ্টার মাঝেও হাম আক্রান্ত রোগী বাড়ছে। গেল 2 দশকের মধ্যে এবছর এর হার বৃদ্ধি উদ্বেগজনক পর্যায়ে। সবশেষ 24 ঘন্টায় হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের আশা, সরকারের নেয়া প্রতিরোধ কার্যক্রমে আগামী 2 মাসে হামে মৃত্যু ও সংক্রমণ দুটোই নিয়ন্ত্রণে আসবে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। গত মার্চ থেকে শুরু হামের দাপট। উদ্বেগজনক হারে বেড়েছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ, শিশু বেড ও আইসোলেশন বেড সংকটের পাশাপাশি 9 মাসের কম বয়সী শিশুদের মধ্যে হামের প্রকোপ দেখা দেয় উদ্বেগ আরও বাড়িয়েছে জনমনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল কয়েক বছরের রাজনৈতিক পট পরিবর্তন ও অবহেলাকে চিহ্নিত করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন। এই যে জমে গেল টিকা না পাওয়া শিশুদের সংখ্যা, এটার একটা বিস্ফোরণ ঘটেছে আপনার এই 2026 সালে প্রথম থেকে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হতো, কৃমির ওষুধ খাওয়ানো হতো, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামের ভাইরাসটা কোনো মৃত্যু ঘটায় না। হামের ভাইরাসটা কোভিডের মতো এমন কোনো ভাইরাস না যেটা নিজেই সমস্ত সিস্টেমকে আক্রমণ করে শরীরে বিকল করে দেবে, কিন্তু হামের কারণে শরীরটা দুর্বল হয়ে পড়ে। সেই দুর্বলতার কারণে আগে থেকে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে আরও বেশি দুর্বল হয়ে গেল, তখন এই যে নিউমোনিয়া রোগটা অতি দ্রুত কাবু করে ফেলতে পারে। ডায়রিয়াটা খুব খারাপ ডায়রিয়া হয়, বা অন্যান্য ব্রেইনের অসুখ এগুলো হয়, বা যায় সে আগে থেকে যে রোগে ভুগছে সেই রোগটা আর খারাপ হয়ে যায়। এই কারণে আপনার মৃত্যুর সংখ্যাটা বেড়ে গেছে। তার পরামর্শ হামের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুলের ধারাবাহিক ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখার। যে আমাদের রোগী হওয়ার যেই অবস্থাটা সেটা বন্ধ করতে হলে এই কমিউনিটি পর্যায়ে এই রোগীদেরকে বাছাই করে হাসপাতালে নিয়ে আসা, তার পরিবারকে সহায়তা দেওয়া এবং টিকা, এটা একসাথে করতে হবে। তাহলে আমি মনে করি সঠিকভাবে যদি করি 1 মাসের ভিতরে টিকাদানের মধ্যে রোগীর সংখ্যা কমে আসবে এবং 2 মাসের মাথায় মৃত্যুর সংখ্যাটা কমে আসতে পারে। আপৎকালীন বিশেষ টিকাদান কার্যক্রম পরবর্তী সময়ে দেশের জেলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও ঘরে ঘরে টিকাদান কার্যক্রম শুরু করতে সরকারকে আহ্বানও জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। মুবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। 10 দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার রাত 8:07 নভোচারীদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে অবতরণ কেন্দ্রে নামে। নভোচারীরা সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান। অভিযানটির সময়সীমা 10 দিন নির্ধারিত থাকলেও নভোচারীদের চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরতে সময় লেগেছে 9 দিন 1 ঘন্টা 32 মিনিট 15 সেকেন্ড। রোমাঞ্চকর এই চন্দ্রাভিযানের উদ্দেশ্যে 1 এপ্রিল যাত্রা শুরু করেছিল 3 মার্কিন ও 1 কানাডিয়ান নভোচারী। 6 এপ্রিল চাঁদ প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে সর্বোচ্চ 4,06,771 কিলোমিটার দূরত্বে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের আগের রেকর্ড ভেঙে দিয়েছে। তবে চাঁদের মাটিতে পা রাখেনি আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। সফল এই চন্দ্রাভিযানের পর 2027 সালের মাঝামাঝিতে আর্টেমিস 3 মিশনে আবারও চাঁদে মানুষ পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পরবর্তী মিশনেই অ্যাপোলোর পর প্রথমবার মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার কালামপুর বাস স্ট্যান্ডে এনসিপির ঢাকা জেলা উত্তরের প্রধান কার্যালয় উদ্বোধনের সময় পদ বঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে পদ পাওয়া নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঢাকা জেলা উত্তর নাগরিক পার্টির আহ্বায়ক নাবিলা তাসনিত অভিযোগ করে বলেন, এনসিপির একটি পক্ষ জুলাই সনদকে বিক্রি করে নিজেদের সুবিধা হাসিল করছিল। কার্যালয় হলে তাদের দালালি আর চলবে না, তাই তারা হামলা চালিয়েছে। অন্যদিকে উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন জানান, তাদের সাথে অন্যায় করা হয়েছে। দুইজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাল দখল করে গড়ে তোলা হয়েছে একাধিক বাণিজ্যিক ভবন। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পানির অভাবে বোরো মৌসুমে প্রায় 200 একর জমি থেকে যাচ্ছে অনাবাদি। শুধু কৃষিকাজের ক্ষতিই নয়, বর্ষা মৌসুমে দেখা দিচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে এই ইরিবোরো পিট খাল একসময় কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ। এই খালটি এখন প্রভাবশালীদের দখলে। খালের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে একাধিক বাণিজ্যিক স্থাপনা। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। পানির অভাবে বোরো মৌসুমে প্রায় 200 একর জমি অনাবাদি থেকে যাচ্ছে। সেচ সংকটে চরম ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা। খালের নাব্যতা হারিয়ে যাওয়ায় দিন দিন পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। বর্ষা মৌসুমে দেখা দিচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিও ঠিকমতো প্রবাহিত হতে পারছে না। এর প্রভাব পড়েছে অবকাঠামোতেও। 2023 সালে পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম কক্সবাজার রেললাইন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে এমন পরিস্থিতি। দ্রুত দখলমুক্ত করে খাল পুনঃখননের দাবি তাদের। বিভিন্ন মহলের কারণে আমরা খালটা ভরাট হয়ে গেছে, এখন পানি আসতেছে না। ভরাট হয়ে যাওয়ার কারণে এবং বুক দখল হয়ে যাওয়ার কারণে আজকে প্রায় চাষাবাদ বন্ধ। এরপরে আমরা যে বন্যার সময় এই এলাকাগুলো প্রায় কেউচিয়ার 7-8টা ওয়ার্ড প্রায় পানিতে তলিয়ে থাকে মাসের পর মাস। মানে আর সার করি না পারি, মানে আগে সার করতাম, এখন খাল থাল ভরাই বেলাই। এদিকে পানি নিষ্কাশনের জন্য নালা রেখে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে দাবি নির্মাণকারীদের। অবৈধ দখলদারদের তথ্য সংগ্রহ করার পাশাপাশি দখলবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কথা বলছে প্রশাসন। যারা দখল করেছেন, কোন আমলে হয়তো দখলের উৎসব চলছে, আপনারাও ওই উৎসবে গা ভাসায় দিয়া দখল করে ফেলছেন। আমি কৃষিমন্ত্রী হিসাবে, এই বিএনপি সরকারের একটা কর্মী হিসাবে বিনীত অনুরোধ করব, আপনি যেই হন, আল্লাহর হস্তে খাল বা নদী যা দখল করছেন ছেড়ে দেন। তো আমরা ইতিমধ্যে আমাদের যেসব খালগুলো দখল হয়েছে সেসব খালের বিষয়ে আমরা তথ্য নিয়েছি এবং আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করি আমাদের যারা দখলবাজ তারা যতই শক্তিশালী হোক, প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে আমরা কোনো ছাড় দেব না। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে খালটি খনন করলেও সময়ের সাথে সাথে দখল আর অবহেলার শিকার খালটি। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। প্রত্যাশিত স্থায়ী যুদ্ধবিরতির জন্য আজ শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইরান। এর আগেই পাল্টাপাল্টি বাকযুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন আর তেহরান। তীব্র টানাপোড়েনের পরও শান্তি চুক্তিতে সফলতার বিষয়ে আশাবাদী ইসলামাবাদ। শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাজধানীর রেড জোনে জনসাধারণের চলাচল সীমিত করে যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সংলাপ সফল করতে কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকবেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সঙ্গে থাকবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দাবি করেন, গত মঙ্গলবার ইরানের সঙ্গে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির শর্তে লেবাননে হামলা বন্ধের বিষয়টি ছিল না। যদিও লেবাননে হামলা বন্ধ না হলে আর পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারে রাজি না হলে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আগাম আভাস দিয়ে রেখেছে তেহরান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ সহ আরও 25টি বিল পাস সংসদে। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট। বিএনপির নারী সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বিএনপি, অভিযোগ জামাতের।
তেলের ভোগান্তি চলছেই। পাম্প ও স্টেশনে দীর্ঘ লাইন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তেল কিনলে বিপদে পড়বে সরকার, অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকদের অভিমত। শেষ হলো চাঁদকে কেন্দ্র করে 10 দিনের ঐতিহাসিক মিশন। 4 নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরেছে চন্দ্রযান আর্টেমিস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।